কাকা আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগের মতো আর চলাচল করতে পারেন না এখন আর? জি না। আচ্ছা, এই এখন মূলত কিভাবে সময় কাটে আপনার? সময় এই বেঁচেছে, আল্লাহ বেঁচেছে। আপনি কানে শুনতে পান, হ্যাঁ, কানে শুনতে পারি, চোখে দেখার সুযোগ হয় না? দেখার চোখে এক চোখ কাটাইছি, আচ্ছা এটা দেখি সাদা, আচ্ছা আচ্ছা এটাও সব দেখি না। আর এইসব নিচে এমনি এটা জাপসা, ও এটাও আমি পুরা দেখি না, আচ্ছা 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 এমনি কোনো রকমে। হুম। আর চোখে কি বলছে, কাকা এই যে আপনারা যে দেখতে আসে মানুষ, এতে কি আপনার বিরক্ত হন নাকি আপনার জি না, ভালো লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। আচ্ছা রনি, তুমি তো চলে যাবা, তো এই যে একজন ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন সৈনিক, দেখার পরে এবং তোমার গ্রামের পাশে, তোমার বাড়ির পাশে, তুমি বিষয়টাকে কিভাবে দেখতেছো? এটা তো অবশ্যই আমাদের একটা গর্বের বিষয়, আমাদের একটা গর্বের বিষয়, কারণ আমাদের এই এলাকায়, হ্যাঁ, আমাদের নিজ থানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক এখনো জীবিত আছে। এটা আমাদের যে মানে আমাদের যে কত বড় পাওয়া, এটা আমরা আসলে আগে থেকে জানতাম না। এই নিউজটা দেখার পরে যখন ওনাকে এটা দেখলাম, আর ওনাকে দেখার থেকে সাথে সাথে আমার একটা ইচ্ছা হয়, সাথে সাথে আমার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সাথে সাথে কিন্তু আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছি অলরেডি সেটা দিয়ে দিয়েছো? তো তুমি এই কাজটা আগে থেকে কেন বললা? তুমি তো আগে আমার এই জন্য তোমার মাথায় লিক আউট করতে চাই না আমি খবরটা। সাংবাদিক হয়ে গেছে 1 মাস আগে। জি জি, আমি দেখলাম, আমি আপনার গতকালকে নিউজটা দেখছি বাংলা ট্রিবিউনে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনাদের এখন সারা বাংলাদেশে, আপনার মতো সারা বাংলাদেশে এরকম বোধহয় 11 জন আছে। এখন প্রত্যেকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হইতেছে। কাকা আমি 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 বের করি। না না না, হ্যাঁ আমি পারবো না। তো হেলা না থাকলে পরে এই পোশাকটার কি হইব? পোশাকটার দায়িত্ব কারে দেওয়া যাবে? ভাই আমার ছেলে আছে, ছেলে দেখাশোনা করে রাখবো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বন্দুক পাইবেন গো বন্দুক কেন দেয়া বন্দুক তো বাড়া দিছে আবার। কাকা আপনার কি ড্রেস একটাই আর দেয় নাই? একটা ড্রেস দিছে? আচ্ছা আচ্ছা এই মাশাআল্লাহ। লাগে দলে ধরা বন্ধু না দেবে সত্য চলুন কাকা আমরা বাইরে একবার কোথাও গিয়ে বসি। রাইট এই যে আলো ভালো আসে, আলো আসে। জন্য একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে দরকার নেই। একটা চেয়ার দেন। আমি না, আমি আর লাগি না 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 কাকা, আপনার আল্লাহ দেবে। আপনার সামনে আমরা বইলে আপনি কি প্রশ্নগুলো শুরু করতে পারেন? দাঁড়াই। এখন স্টিল দাঁড়াইতে পারেন, আচ্ছা। আপনি কথাটা বলেন, সমস্যা নাই। কাকা বাবা এদিকে আমরা বাবা। আপনার পুরো পরিচয়টা একটু দেন। পরে বলছেন আপনার নাম, আপনার পদবি, তারপর কোথায় আপনি যুদ্ধ করছেন, কি আপনাকে নিয়োগ দিছে, কি কারণে আপনার চাকরি থেকে আপনি তাই ইস্তফা দেন? বসতে হইব। আচ্ছা হ্যাঁ এই বসুন, ছাত্রী আনো, বসে চার জনে ব্যক্তি বই হলো, আমিও বই ওনারও বই, লাইফ স্টোরি, এটা স্মরণ না হ্যাঁ 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 অবশ্যই 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 অবশ্যই, জি 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 আর স্মরণ হতা হ্যাঁ, হ্যাঁ। তাহলে সব কিছু ওনারা ওকে। একবারে খালি হাতে তো আসতে পারে না। আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি, আমার কোম্পানি এগুলো বানায়। আমি আপনার জন্য 4টা গেঞ্জি নিয়ে আসছি, 4টা টি শার্ট, আপনি এগুলো গায়ে দেবেন।
সরি এই আপনি ঘরের ভিতরে থাকবেন তখন এই যে এই উপহারটা আমি কি করবাম বাবা আগে তোমরা নিয়ে যাও না 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 আপনি আমি ঢাকা থেকে নিয়ে আসছি আপনি একটু কষ্ট করে খালি গাইড দিবেন আচ্ছা আচ্ছা আর আমি জানি না আপনি কি খাবার পছন্দ করেন না করেন তাহলে না, আমি না, আপনাকে না, নিয়ে আসতে- বসেন খালি না। হাতে এসে করতে পারবো দেখেন। বসেন না খাওয়ার কোনো অভাব নাই আসসালামু আলাইকুম, আমার নাম মশিউর রহমান, আমি ঢাকা মিরপুর থেকে আসছি। মূলত আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, মশিউর এক্সপ্রেসের পক্ষ থেকে আসছি। গতকালকে আপনার একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশ ট্রিবিউনে। বাংলাদেশ ট্রিবিউনে আপনাকে নিয়ে লেখা হয়েছে যে ব্রিটিশ আন্দোলনের সময় যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কয়জন সৈনিক বাংলাদেশের আছে আছে আপনার মতে এরকম 11 জনের মধ্যে একটা লিস্ট বাংলাদেশ সরকার করছে, 11 জনের মধ্যে আপনি একজন, বাকিরা সবাই মারা গেছে। তো আপনি একটু আপনার নামটা সুন্দর করে বলেন। আমার নাম হলো আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আপনার পদবি? পদবি হইলো এই পদবি হইলো ভর্তি পরে রিক্রুটিং পাস করছি পরে আমার লাস্ট নাইক বানাইছে ল্যান্স নাইক। আচ্ছা, সেকশন কমান্ডার। সেকশন কমান্ডার। সেকশন কমান্ডার 9 জন লোক এরা কত নম্বর সেকশন? সেকশনের নম্বর নাই। আচ্ছা 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 সেকশনের নম্বর নাই। কথা হইলো সেকশন কমান্ডিং এক প্লট হলে 30 জন, আচ্ছা 30 জনের 3টা বাঘ, আচ্ছা 3টা লেস নাই। ওকে। এরা এই নেয়ারেন যে উপস্থিত যে হ্যাঁ সুবিধা অসুবিধা হ্যাঁ হ্যাঁ এই 9 জনের মধ্যে আমি করবাম। আচ্ছা আমার আচ্ছা আচ্ছা সেকশন ওকে। 9 জন লোক আমি 10। আচ্ছা কাকা, এই সেকশনটা কারা নির্ধারণ করছে? কারণ বাংলাদেশ তো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে না, না, অংশগ্রহণ না। করে নাই, তাইলে সেকশনটা মানে এই যে 23 জন মানুষ বলতেছেন, 23 জন কি বাংলাদেশি নাকি সব বিদেশি? বাংলাদেশি, সব বাংলাদেশি। সব বাংলাদেশি। মানে বাংলাদেশ থেকে যারা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে এদেরকে নিয়ে একটা সেকশন করা হয়েছে। কোম্পানি করছে, কোম্পানি কোম্পানি থেকে ফিরে আবার এবং এটা করছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার। আচ্ছা ওকে। তো আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কত সালে? 1942 সালে। 1942 সালে। আপনার যুদ্ধের স্থানটা কোথায় ছিল? ট্রেনিং সেন্টার ছিল আফগানিস্তান। আফগানিস্তান। আফগানিস্তানের নিচে হ্যাঁ এই হাসান আবদাল। আচ্ছা হাসানাত। হাসান আবদাল, হাসান আফজাল। হ্যাঁ। আচ্ছা, ওইখানে আমার ট্রেনিং হয়েছে। কি ধরনের ট্রেনিং হয়েছে? ট্রেনিং হয়েছে এই যে যুদ্ধ করবাম, যুদ্ধের। মানে আপনার কি অস্ত্র ট্রেনিং হয়েছে? হ্যাঁ, মানে যুদ্ধের তো এক একজন এক এক সেকশনে কাজ করে, কেউ ফিল্ডে কাজ করে, কেউ অফিসে কাজ করে, কেউ যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে আমি সহজে বোঝাই। হ্যাঁ হ্যাঁ এক কোম্পানিতে লোক, কোম্পানি কমান্ডার একজন, আচ্ছা উনি সব শাসন করে। আচ্ছা তারপরে এদের মধ্যে নায়ব সুবেদার আছে, সুবেদার আছে, আচ্ছা তারপরে হাওলদার আছে। আচ্ছা হাওলদারের নিচে হইলো এই নায়ক, আচ্ছা নায়কের নিচে হইলো লেস নায়ক। ল্যান্স নায়ক। আচ্ছা আচ্ছা লেস নায়ক হইলো এই কমান্ড করে। আমার গ্রুপটা হইলো 9 জন 10 জন। ওকে। এটা আমার নিকটে আশেপাশে। আপনাদের মূল কাজটা কি ছিল? মূল কাজটা খালি ফাইটিং, ফাইটিং। এই যে মূল কাজ। আচ্ছা ওকে। আপনি যে অস্ত্রটা ব্যবহার করতেন সেটা মডেল কত ছিল? এটা মডেলে আমার অস্ত্রটা তো এই রাভেল। রাইফেল। হ্যাঁ, 303 রাভেল। কত? 303। 303। হুম, আচ্ছা আচ্ছা এটা বলেছি। ওকে। এরপরে SLR, এসএলআর, LMG। এলএমজি। ওকে। এটার ওজন হইল 22 পাউন্ড। 22 পাউন্ড, হ্যাঁ, প্রায় আপনার 11 কেজির মতো, 11.5 কেজির মতো। এটা এটা আমার হাতে রয়েছে। আচ্ছা, এই গান্ধা রাখতে তখন এই যে রোগ আপনার আছে না, আপনার কি যে কোনো সময় আপনার গুলি করার জন্য পারমিশন ছিল? ফাইট করবাম, যারে মরলো তারে তো না, যারা শত্রুর বিরুদ্ধে। শত্রুর বিরুদ্ধে। আচ্ছা শত্রুরা ব্যাংকারে আছে, মোর্চায় আছে। আচ্ছা কাকা, আপনি এই যে আফগানিস্তানে আপনি যে ট্রেনিং নিলেন, তারপর আপনার যুদ্ধের স্থানটা কোথায় ছিল? যুদ্ধের স্থানটা তো অল ভারত। অল ভারত। হ্যাঁ হ্যাঁ, ভারত নিব, আমরা ভারত রক্ষা করবো। ও আচ্ছা আচ্ছা, মূলত ইস্যুটা ছিল যে ব্রিটিশরা ভারত আপনার কি বলে দখল করবে। ব্রিটিশে দখল করছে, অল এন্ড অল রাজা হইল ব্রিটিশ। আচ্ছা, হ্যাঁ। তাহলে নিবে কারা এখন? নিবে জাপান। আই সি। ওকে ওকে, তাহলে না আচ্ছা, সেটা তো পরে।
তার মানে আপনার এই পুরো ভারত উপমহাদেশ ছিল ব্রিটিশদের আন্ডারে। হ্যাঁ এই ভারত থেকে তখন জাপানিরা দখল করার জন্যই হ্যাঁ, আক্রমণটা যুদ্ধ, করছে, যুদ্ধ। যুদ্ধ শুরু করছে, right, right, ওয়ার। হ্যাঁ। আর এই তখন আল্লাহ কইলই। যুদ্ধটার মূল ঘটনা হইল হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ সরকার শাসন অল ভারত, হুম হুম, সীমানা হইল করাচি টু মায়ানমার, আচ্ছা আচ্ছা, এর ভিতরে যা আছে হ্যাঁ সব। তারপরে ব্রিটিশ এটার শাসন, ব্রিটিশ এমন ইয়ে দিছে, ফেসিলিটি দিছে যে তোমরা খাইবা দারবা না, এই নাচিবিটি করবা, গান বাজনা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের খুশি, কিন্তু বাবা চুরি করতে না, চুরি করা যাবে না, হ্যাঁ মেজা হতে হতে না, আচ্ছা মেজা হতে করতে না, চুরি করতে না, নারী নির্যাতন করতে না, ওকে, নারী নির্যাতন করতে না, চুরি করতে না, কেউর মাল জোর করে এই লোড করে আনতে না। এই 4টা শর্ত। এই 4টা শর্ত। আল্লাহর কোরআন তুমি মানো মুসলমান, অলপ করো, আমি অলপ কায়া কইতাছি, ও মাই, এইগুলি আমি করতাম না, আচ্ছা আচ্ছা, বুঝছে, হয়েছে, হ্যাঁ এইগুলি করতাম না। আচ্ছা, তা এর ভিতরে আমরা হয়তো যুদ্ধের লাইন নাই, এটা তো হইলো শুরুর লাইন, আচ্ছা, শুরু তো করছে ব্রিটিশ এই দেশের শাসন। না একটা চাপ দেয় না না না, হ্যাঁ, দাঁড়াইছে না ওইখানে যাবো। হ্যাঁ। এই যে এই 4টা দেন। এই যে না এটা তাও এটা তাও। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ও, আপনি দাঁড়ায় আছেন, মুরব্বী মানুষ। হ্যাঁ কাকা, তারপরে তারপর হুম ব্রিটিশ শাসন করে, হুম হুম, ব্রিটিশ শাসন করে ভালো ওপেনলি সব দেশ না, এই প্রজা টজা তার শান্তিতে আছে, হুম। তখন শান্তিতে আছে। এর মধ্যে বিয়ে করলো, কাকা বলতে থাকেন আপনি। শান্তিতে তারা বাস করে, তখন শান্তিতে বাস করলে বলে হ্যাঁ হুম। ব্রিটিশের মার্কেট হইল বিলাতি মাল, আচ্ছা, বিলাতি মাল। তো এটা তো ইয়ে আছে, লাইফ আছে, হ্যাঁ বিলাতি মালের তো লাইফ আছে, Life আছে, মিসার হ্যাঁ। আপনারা সরকার হুম। রেলি গাড়ি, হুম, রেলি গাড়ি তখন 80 টাকা দাম, আচ্ছা আচ্ছা, রেলগাড়ি তখন 80 টাকা, রেল গাড়ি না, ও রেলি সাইকেল রেলি সাইকেল 80 টাকা, 80 টাকা, 1942 সালে। 1942 সালে আগে। ওরে আগে। অনেক অনেক দাম তখন। আচ্ছা তো বিএস লাইফ আছে, কাকা, এক হ্যাঁ। মিনিট, যখন আপনার একটা রেলি সাইকেলের দাম 80 টাকা ছিল, হ্যাঁ, তখন 1 কেজি চালের দাম কত ছিল? এখানা একানা। অনলি এখানা, আমি খুব বেশি খাইছি হ্যাঁ হ্যাঁ, অনলি। আচ্ছা, এই পোলামান বাচ্চা বাচ্চা একটু পিছনে যাও তোমরা। হ্যাঁ, আচ্ছা এই এখানে আছে। আচ্ছা, তারপরে যুদ্ধ শেষ হইলো কিসের ভিত্তিতে? শুরুটা তো আরম্ভ হয়েছে, এটা তো আর করছি না। আচ্ছা ওকে, হ্যাঁ। শুরুটা হইলো ব্রিটিশের তো শাসন দেয়, যুদ্ধের কারণটা বলতেছেন? যুদ্ধের কারণটা ওই দিক। ওকে, হ্যাঁ। তখন ব্রিটিশ দেখে যে কি করে দেখে, চেক করে দেখে যে একটা গাড়ির দাম হইলো 80 টাকা, হাম্বার, বিএস, হুম, রিল, এই ইয়ে হারকুলিস, এই সমস্ত গাড়ি 40-এর উপরে এই নিচের দাম না, আচ্ছা, এই সমস্ত সাইকেল এর থেকে শুরু হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তার মার্কেট দেখা যায় বন্ধ, আচ্ছা, জাপানে ঢুকে বসে সিঙ্গাপুর দিয়া, ও, ভারতে ঢুকিয়া, সবকিছুর মূল অর্থনীতি। মূল অর্থনীতি। হ্যাঁ ঢুকে বসে, আচ্ছা, ঢুকে বসে পরে যে হ্যাঁ চেক করে দেখে ব্রিটিশের মার্কেট বন্ধ, আচ্ছা, তার মার্কেট চালু। সে চালায় কি এই যে হ্যাঁ চালায় হ্যাঁ, এত কষ্ট কথা। করতে গেলাম কেন? না খাই, কাকা, আপনি কেন নেন, আপনি নেন। আমি আমাদের এই প্রফেসর স্যার একটা দেন। আমার লাগবে না না না, লাগবে অবশ্যই অবশ্যই। আমি মাত্র করে আসছি। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে ফাঁকে একটি তথ্য বলে রাখি। আমাদের সাথে উপস্থিত আছেন কিশোরগঞ্জ মহিলা, আপনার কলেজের নামটা কি? কিশোরগঞ্জ মহিলা কলেজ কিশোরগঞ্জ মহিলা কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষক জনাব মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ ভাই। আচ্ছা, এই যে ব্রিটিশ মার্কেটে যে জাপানি প্রোডাক্ট ঢুকে গেল,
জাপানি মাল ঢুকলো, জাপানি ব্রিটিশের মার্কেট বন্ধ, ব্রিটিশের মার্কেট বন্ধ। তখনই যুদ্ধটা শুরু হলো। না, যখন তাদের ব্রিটিশ করে দেখে যে এই ঘটনা, হুম। হ্যাঁ হইলো টেম্পোরারি, মানে লাইফ নাই কার? জাপানে। আচ্ছা, হুম। ওই যে পলিটিং রাবার জাতীয় যত, হ্যাঁ, ও। এই সমস্ত জিনিস দিয়া দেশ ভরপুর করেছে। করতে করতে এগুলো বেশি দিন টিকে না, না, ব্রিটিশের তো লাইফ আছে 100 বছর। কিন্তু জাপানিদের মাল বেশি দিন টিকে না। না না না, এই যে দেখেন না পড়ে দিয়েছে ও প্লাস্টিক, রাবার জাতীয় এই যে যত কিছু দেখেন সব জাপানি। জাপানি নাই রাবারের ইয়ে আছে, আচ্ছা, এই কারখানা আছে, কারখানা না, বাগ আছে। বাঘ, ও বাগের থেকে কাটিয়া রস নামায়। আচ্ছা। আমরা যেমন খেজুর গাছ থেকে রস রাবার নামাই, বাগান, হ্যাঁ, হ্যাঁ, রাবার বাগান। রাবার বাগান, সেটা হইলো জাপানের বেশি তার দেশ বিদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাবারের মানে জাল দেয়া, হ্যাঁ। আপনার মানে এই পানি জাল দেয়া রাবার বানাইয়া এই প্লাস্টিক মাস্টিক যত কিছু সব। এরপরে ব্রিটিশ যে হ্যাঁ যে তার মার্কেট বন্ধ, জাপানের মার্কেট চালু। জাপান আয়া ঢুকতে হচ্ছে একটা চিটাগাং। চিটাগাং আচ্ছা, ব্রিটিশের কোনো খবর নাই। তখন ওই ব্রিটিশ নিষেধ করলো তারা যে তুমি কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে এই ব্যবসা করতে না। আচ্ছা। হ্যাঁ, এটা ব্রিটিশ বললো জাপান রে? জাপানে তোমার নিষেধ করলাম আমার রাষ্ট্রের মধ্যে। সিঙ্গাপুর বাইয়া যে তুমি আমার মায়ার মায়া যে তুমি করতে না। হ্যাঁ করলে না, আমি করবাম। যদি যুদ্ধ এই ইয়ে করো, ব্যবসা করো, তাহলে আমার সাথে করো। আচ্ছা। তোমার মার মেটলা সব কিছু লইয়া আয়া মায়ের মন বাবা সিঙ্গাপুর থাকবা, তোমার মাল লইয়া জাহাজ ভরে নিয়ে আসবা। আমি কিন্তু তোমার জাহাজ কিনা লোড করে আমার জাহাজের মধ্যে ঢুকাইয়া। আচ্ছা। এই কথা কইল। এই কথা কইলে পরে তিন টিপ তাই করলো। আচ্ছা। তখন হ্যাঁ কয়, জাপানে কয় যে আমার মাল হ্যাঁ করে নিয়ে কোন দেশে বেছে পিছনে লাগাই রাখলে সাইডি। আচ্ছা, হ্যাঁ, সিআইডি, কোন দেশ বিক্রি কিনে পারে, গোয়েন্দা লাগা রাখছে। ব্রিটিশ গোয়েন্দা লাগায়। তখন দেখা যায় না, ব্রিটিশ করিয়া এই জাল লোড আনলোড করিয়া, এই জাল লোড করিয়া এইটা করে কি এই মাল সব দরিয়াতেই ফেলাই দেয় ব্রিটিশ। বিক্রি কার কাছে বিক্রি করি না, দরিয়াতেই রাখে জাপান। বুঝতে পারছেন বিষয়টা? আমি বিষয়টা বুঝতে পারিনি, বলেন তো। আপনি কি বলতে ওনাকে বিষয়টা হচ্ছে কি, ওই জিনিসটা এইভাবেই রাখে, এরা কেউ কাছে বিক্রি করে না, মানে ব্রিটিশ সরকার কিনে নিজেরা আয়ত্তের মধ্যে রাখে, মার্কেট যাতে বন্ধ হয়ে যায়। মার্কেট না তা, হ্যাঁ, কোনো যে প্রোটেকশন সরকার কিনে করে রাখে। আচ্ছা তুই আচ্ছা। না দরিয়াতেই ফেলাই দেয়। তখন জাপান মনে করলো যে আমার মাল হ্যাঁ করে নিয়ে দরিয়াত পাড়ায় দেয়, তো আমার মাল তার প্রোটেকশন নেই, চলে না। তখন ব্রিটিশরা নিষেধ করলো। হ্যাঁ রে, এই কথা কইলে বলে হ্যাঁ করলে আমি তোমার সাথে যুদ্ধ করবো। যুদ্ধ করে ব্রিটিশ করলো যে তুমি আমার ভারতে উঠতে তোমার মালপত্র লইয়া। এটা কালেকশন করলাম আমি কর্তিকা, এটা কালেকশন করলাম ব্রিটিশের এক জোড়া চাই 80 টাকার দাম হইলো রেলি, হারকুলিস, বিএস, এই সমস্ত গাড়ির দাম 45-50 এরকম। তো কিন্তু এই যে তার গাড়িগুলি বানায়া চিটাগাং পৌঁছাইছে। চিটাগাং এক মার্চেন্টে এক জোড়া সাইকেল লইয়া আমার বাইতাইছে, আপনাদের মতো বাইতাইছে, মানে ব্যবসায়ী তারা ব্যবসা করে। তখন সাইকেলটাকে এনে রাখছে, রাখলে পরে আমি দৌড়তে গেলে আমি দাঁড়ো এই সাইকেল দিয়ে রায় কান্না নামাইছি চিটাগাং। তো সাইকেল দিয়ে কি লেখা হইল এই ইয়ে মেড ইন জাপান। মেড ইন জাপান,
মেড ইন জাপান অথচ এটার নাম হলো এই এশিয়া ভাই। এশিয়া বাই। এইটার নাম তোমার সাইকেল দিকে আমি বলছি একটা সাইকেল ও 15 টাকা গুড। একটা 15 টাকা। এক জোড়া সাইকেলের দাম 30 টাকা, আচ্ছা, 5 পিস 15 টাকা, 15 টাকা। সস্তা। হ্যাঁ পটেল মানে তার চালু করুন কথা। আচ্ছা কাকা, আমরা একটু অন্য প্রসঙ্গে, সেটা হলো আপনার যুদ্ধটা শেষ হলো কিভাবে? এই যে আইতেছে যুদ্ধটা শেষ হইলো এইভাবে, যুদ্ধটা শেষ হইলো এইভাবে। আমি তখন মায়ানমা হুম। করাছি মায়ানমা না। আচ্ছা, আর তখন যেহেতু সবগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল, পাকিস্তান, ভারত, মিয়ানমার, বাংলাদেশ সব এদের দখলে, সব। তখন কোনো ভিসা টিসা লাগে না না? না না না, আচ্ছা আচ্ছা, ভিসা পাসপোর্ট কোনো কিছু না, সব তো একই। আর সবই। আচ্ছা ওকে। তখন এই ব্রিটিশদের কথা বেড়ে এত জাপানি জাপানে আমি জোর করি হইলেও তোমার ভারতের মধ্যে ব্যবসা করবো, আচ্ছা আমি তাহলে যুদ্ধ করবো, যুদ্ধ এই যুদ্ধ ডিক্লেয়ার হইল। আচ্ছা লেখাপড়া হইল, ওকে। হ্যাঁ লেখাপড়া যুদ্ধ ডিক্লেয়ার হয়ে গিয়া 39 ওকে। 1930 হ্যাঁ 39 যুদ্ধ শুরু হইল। যুদ্ধ করতে 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 আমরা ভর্তি করলো পুরিয়া, এই পাকিস্তানের না ব্রিটিশের একটা এই ইয়ে তার একটা এই রেজিমেন্ট ছিল, রেজিমেন্ট। একটা রেজিমেন্ট হলো ফার্স্ট পাঞ্জাব রেজিমেন্ট, আচ্ছা আচ্ছা। যেটা এটা ব্রিটিশ পয়লা হুম অতি প্রথম হুম অতি প্রথম হুম। সেই পাঞ্জাব রেজিমেন্ট হ্যাঁ আপনার ঘোড়া নিয়ে হ্যাঁ। ঘোড়ার মধ্যে নিয়ে 100 সৈন্য 100 আচ্ছা। নিয়ে আসলো হুম বেড়াতো। হ্যাঁ তার মতো আমি, হ্যাঁ। তখন আপনি এর মতো? তার মতো আমার বয়স, কথাটা খালি জানিয়ে রাখা, আচ্ছা আচ্ছা। তারা রাখতে হয়। এই বয়স আপনি এই বছর যুদ্ধ করছেন? আরে হ্যাঁ, আচ্ছা 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 ওকে। এই বছর যুদ্ধ করি নাই, হ্যাঁ এই বয়স আমার। হ্যাঁ পাঞ্জাব রেজিমেন্ট বাই রোড অ্যাডভান্স করে আইতে আইতে ভারত হুম। আইতে আইতে তার দেশ বেড়াইবে হুম হুম 100 সৈন্য এনে নামাই দিল কই হুম। এখন যে কলেজের মাঠে তারা পাকিস্তান থেকে এই দেশ বাইয়া আইতে 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 ঘোড়া যায়। আচ্ছা। এই দিক দিয়ে সামান লটকাইতেছে, আই হাই। এই দিক দিয়ে লটকাইতেছে, মাঝখানে বইছে, ঘোড়ায় নিতেছে, আর সামান তো পেছনে যাই আইতেছে। হ্যাঁ তম্বু টম্বু থাকবো, পাক করবো, খাইবো, এইটা নিয়ে এরা এলাম। সংক্ষিপ্ত করলাম ঢাকা থেকে তুমি সমস্যা নেই, বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন বলেন। তখন তারা করলো কি আয়া হেন এই কলেজ মাঠে আয়া লামে পড়ছে, লামে পড়ছে, এটা আমার হিস্ট্রি। লামে পড়ছে দুনিয়ার মানুষ যায়, সৈন্য আইসে সৈন্য আইসে সৈন্য আইসে। আসলে কিন্তু এটা পাঞ্জাব রেজিমেন্ট ব্রিটিশ পয়লাই এটা রাখছে এত। পরে তারা ডিফেন্স অলরাউন্ডিং হয়েছে, এখন বুঝি আর কি, তখন তো অলরাউন্ড বুঝি না। ওরা অলরাউন্ড ডিফেন্সে এই মাঠের মধ্যে করিয়াছে। এরার মুখে দিকে, এরার মুখে দিকে, এরার মুখে দিকে, এরার মুখে দিকে মুক্তি হইল বাইরের ভিতরে। আচ্ছা। যার তার এই যে কভার করে রাখবে, হুম শত্রু আইব মারবা, হুম তুমি কিন্তু এইটা মারছো না, তোমারটা সামান্য। হ্যাঁ করে তুমি এইটা চিন্তা হবে না, হ্যাঁ সামান করে। এবার যুদ্ধের শেষের ঘটনাটা বলেন, যুদ্ধের শেষ হলো কিভাবে? হ্যাঁ শেষ হইল শুরু, হুম। তখন এই সময় আমাদের এর মতো। আচ্ছা, যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? 1942 সালে যখন আপনি যুদ্ধ অংশগ্রহণ করেছেন তখন বয়স কত ছিল? যুদ্ধের সময় আমার বয়স ম্যাক্সিমাম 18-19। 18-19। আর এখন আপনার বয়স কত? আমার বয়স তো ওভারেজ হয়েছি, হ্যাঁ ওভারেজ হয়েছি তখন। Overage তখন আমার বয়স মনে হয় 24, 124। 124। মানে যদি 1942 সালে যদি আপনার বয়স 18-19 হয়, তাহলে 18 আর আপনার
42-এর পরে কত আসতে তাহলে 58 58, তাহলে 58 আর 58 108 116 না না 58 আর 18, 58 আর 18 আপনার কত 60 176, 76 আর এখন হলো 22, তাই না? 76 আর 22 কত? 116 হয় না। তাহলে তো কাকা আপনার বয়স তো 100 পার হয় না। পারে না না 116 কিভাবে হয়? রেকর্ড হয়েছে, রেকর্ডে ওই তো মাদারির ক্লারে লেখছে কি লেখছে না লেখছে, কিন্তু তখন আমি ফিট পথ মানে আপনি তখন আপনার বয়স চিন্তা করতে আরো পারছেন? বেশি ছিল হয়তো, ওটা বয়স হচ্ছে তো এখন তো এত মনে নাই সহন না, তবে তো বয়স আরো বেশি ছিল তখন, অবশ্যই বেশি না থাকলে এত বেশি বেশি আরো বেশি ছিল। বেশি, কারণ এই ডাল লাগি তো আটকিছে না, আটকিছে তো এটা লই এইটা করে। তখন আমার ভর্তি এই সময় আমি হ্যাঁ। এই জিনিসটা দেখিয়া কইলে আল্লাহ, আমি যদি পুলিশ হইতাম তো এদের লইয়া কাজ করতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ রে পুলিশ হয়ে আমার তো লেখাপড়া নাই, পুলিশ হয়ে কী বা করি, তখন কইলে, পুলিশ না, আল্লাহ করলে তোরে সৈনিক বানাইলাম। এই যে ডিফেন্সটা দেখলাম, দেখি আমি নত করছি, আল্লাহ আমার এমনি সৈনিক বানাই। আল্লাহ কবুল করছে। কারণ যুদ্ধটা শেষ হয়েছে কি এটা বলেন? বুঝলো, লাগলো আপনি লাগলো ওইটা নিয়ে, শুরুটা তো ওইটা মার্কেট লইয়া, হেজুর করিয়া মার্কেট করি। তো শেষ হইল আপনার, আমরা মায়ের মারতে ধরো করাচির থেকে অ্যাডভান্স করছি আমি 1 বছরে, মায়ের মা পড়ছি আমার হাসান আবদাল থেকে, আমার নিয়ে আমার গাড়ি, হাসান আব্দুল কি আপনার কমান্ডার ছিল? হ্যাঁ সব ব্রিগেডিয়ার টিগেডিয়ার মেজর জেনারেল সব তো। আচ্ছা, ওই হাসান আব্দুলের পদবি কি ছিল, র্যাঙ্ক কি ছিল? কার? হাসান আব্দুলের র্যাঙ্ক কি ছিল? আপনি যার কমান্ড শুনতেন হাসান আফজাল? ব্রিটিশ, ব্রিটিশ। ব্রিটিশ ট্রেনিং টুনিং তো সব ব্রিটিশ, আচ্ছা আচ্ছা ওকে, তাহলে অস্ত্রপাতি তো সব ব্রিটিশ। আচ্ছা, পরে যুদ্ধটা যখন ধরেন যুদ্ধ শেষ হলো কিভাবে, কোন ঘটনার দ্বারা যুদ্ধ শেষ হলো আপনার, বা আপনি বাড়িতে ফিরলেন কিভাবে? এই যে তো আইসে তো, হ্যাঁ আমি করাচি থেকে অ্যাডভান্স করছি, আমার গাড়ি দেয়া মাল সামান আনছি, আমি গাড়ি বয়ে গেছি, আর সামনে গেছি মিস করতে হইলো এই তারা রান্ধির থেকে গোচাটা, এটা তো বুঝবে, হুম হুম হুম, তারা রান্ধি হইলো আমার যে ইয়ে গোচাটা হইলো 70। আচ্ছা 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 হ্যাঁ বুঝলেন, আমরা গোচাটা আইসি গাড়ি দেয়া এলাম, ক্যাম্প করে আসছি, কাজ করবার লাগে রেডি হয়ে গেছে, কথা বুঝছেন। তখন রাঁধছে সন্ন্যায় করছে, আচ্ছা সন্ন্যায় করছে, এইবার যাইতে 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 আমরা মায়ের মা পড়ছি, এই এদের তো ফাঁকা ইয়েতে মোচে টোচে করে মাটি তো তাহে ঘুরে গেলে, এইগুলিরে আমরা ফায়ার করতে করতে আগে গেছি, গেলে পরে ওই মায়ের মাগা পড়ছি পরে, মায়ের মা পড়ছি পরে রেড কোর্স। কয়দিন পরে পৌঁছেছেন মায়ানমার? হ্যাঁ কয়দিন পরে? পাকিস্তানের করাচি থেকে রওনা দেওয়ার কয়দিন পরে মায়ানমার গিয়ে পৌঁছেছেন? কয়দিন মানে 1 বছর লাগছে, ও বাবারে, 1 বছর লাগছে যদি হাঁটাইতে। হাই হাই, মানে পাকিস্তানের করাচি থেকে রওনা দেওয়ার পরে মায়ানমার গিয়ে পৌঁছেছে 1 বছর। 1 বছর হাই হাই, এই পথ যুদ্ধ করতে যুদ্ধ করতে যুদ্ধ করতে 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 করতে। আচ্ছা 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 মায়ানমার এই করাচির থেকে মায়ানমার আমি 35 করছে আমার ক্যাম্প করছি, হ্যাঁ করিয়া ইরুসি মায়ের না গাছে মায় বোমা দিছে। আচ্ছা, পরে ব্রিটিশটা চলে গেল কিভাবে? এইখান শোনেন না, হ্যাঁ আইছি তো অ্যাডভান্স আচ্ছা আচ্ছা তখন এরকম বোমা দিলে পরে অস্ত্র চালিয়ে দিছে, আচ্ছা না, অস্ত্র চালিয়ে দিছে, আমার যুদ্ধ নাই, যখন বোমা মারছে বোমা দিছে। জাপান যখন বোমা মারলো হিরোশিমা নাগাসাকিতে, হ্যাঁ তখন জাপানে করলে আমি যুদ্ধ চালাই। মানে তখন ব্রিটিশরা সারেন্ডার করছে? না হ্যাঁ সারেন্ডার করছে, জাপান সারেন্ডার করলো। ও আচ্ছা, জাপানে সারেন্ডার জাপানের করছে, হিরোশিমা হিরোশিমা আচ্ছা নাগাসাকিমা হ্যাঁ 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 বোমা দিলে পরে মনে হচ্ছে তখন ও, তখন- জাপানি আমার জাপানের দেশ শেষ করে দিয়েছে। তখন জাপান ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ বললে বালা ভালো, ওই চেহারানো আচ্ছা কত কাকা। চেহারানো। তো জাপান যখন সারেন্ডার করলো তখন ব্রিটিশ সরকার আপনাদেরকে কিভাবে বিদায় জানাইলো? আপনি তো তখন একজন যুদ্ধের সৈনিক, আপনাকে বিদায় জানালো কিভাবে?
হোয়াইট হোয়াইট হ্যাঁ ইয়েস প্লিজ। যুদ্ধ শেষ, হ্যাঁ সাইলেন্ডার হয়েছে, হ্যাঁ পলিটিশিয়ান, হ্যাঁ ব্রিটিশ কিন্তু পলিটিশিয়ান। পলিটিশিয়ান হ্যাঁ হুম, যত হায়ার অফিসার আছে এই 4জন 5জন করিয়া গ্রুপ করে হ্যাঁ। লাডিল আচ্ছা আচ্ছা এসিয়ার সেমাত বোন সাইলেন্ডার করে। এই আপনার এই অবস্থা এই জন্য ব্রিটিশ সরকার যে আমাদের যে অফিসার আছেন ইংলিশ নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলেন? জি এরা করছে কি এই গায়ের জামা কাপড়, এই যে ঘরের বিলাসিতা, হ্যাঁ, এটা আমার ক্যাম্প, আচ্ছা এটা তো এই যে পিনছি না হ্যাঁ হ্যাঁ লাডিয়া তলে ইংরাজ বাইরে হচ্ছে, এই যে বাইরে আর রাস্তা তুলতে হচ্ছে। হ্যাঁ 4জন 5জন 10জন কইয়া এরা আডে আচ্ছা আচ্ছা হ্যাঁ আডে আর বাহুন্দা যাইতো চেষ্টা করে হ্যাঁ সারাদিন মানে ঘুরিয়া গাড়িয়া বাহুন্দা গিয়া রাইতে ফ্লাইটে উঠতে হয়। কিছু উঠে পরে ফ্লাইটে বিমানে বিমানে আচ্ছা 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 উঠতে তারা জায়গা আচ্ছা কমান্ডে যায় লোকের মাঝে টেনে নিজেদের মালিক হ্যাঁ দেখিও এই শূন্য সমস্ত এইগুলো খাওয়াইবা পড়াইবা সব কিছু করবা, তুমি এইটার চার্জ হ্যাঁ এইটার কাছে কমান দিয়া ইংরাজ লোহায় লোহায় জায়গা পলাই গেছে আচ্ছা ও জায়গা ফ্লাইটে আচ্ছা। ফ্লাইটে উঠা একদম ওটা ওকে সাদা চামড়ার ভারতে নাই, নাই আচ্ছা কালি এখন আছে লোকাল। লোকাল তো মিলিটারি আমরা আমরা আর কি করতে গাই কই যাই হ্যাঁ রেশন টেশন সাপ্লাই পর্যন্ত ডালিয়া হয়ে গেছে কংস নদী আচ্ছা ফেলাই দিছে। এই যে ধর, না 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 এই সারটা দে। হ্যাঁ, সাপ্লাই বাসায় দিছে কংস নদীর মধ্যে, বুঝলেন? তো আর তো গেছে গা। তারপরে তারপর তারা গেছে গা, আমরা বললাম বেকাটা গিয়া হেরা ইয়ে করছে, অর্ডার করছে যে আমাদের সৈন্য সমর্থ আছে, যে সৈন্য সমর্থ যে আছেন যেখান থেকে তারা শুরু করছে এইখানে তারা নিয়ে আসো, এইখানে নিয়ে আসো। মায়ের মা আছে, দেবাপুর আছে, এম্পাল আছে, হ্যাঁ জায়গার থেকে নিয়ে আসো। তারপর আপনাদেরকে খুঁজে বার করছে খুঁজে ইনোট তো জায়গায় পজিশন আছে, হ্যাঁ বা ইনোট সব লোক নিয়ে হায়দ্রাবাদ করলো। হুম আমরা রে হুম যা যায়, আমরা যা যায় সেটা দিয়া হুম গিয়া মায়ানমার থেকে লোক লোড করে নিয়ে আসে এটা এই 46-এ। এই পরে আপনাদেরকে হ্যাঁ, দেশে দিয়ে গেল এই হায়দ্রাবাদ তো হয়ে গেল। হায়দ্রাবাদ হ্যাঁ। আচ্ছা ওকে হ্যাঁ এই হায়দ্রাবাদ থেকে আমরা লামসাম চাকরি করবা বলে করবাম, হ্যাঁ। বলতে চাই চাকরি করতে না বলে না বলতে চাই। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ পাকিস্তানে হায়দ্রাবাদে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চাকরি করবো যারা এই চাই, করতো না যারা তারা নিয়ে চাকরি চাই। আচ্ছা না ভাই ফেল লাগবে না আমরা না সমস্যা হ্যাঁ তখন আচ্ছা পরে তারা এইগুলি করে হ্যাঁ এই না এটা টান দেবো হয় ধন্যবাদ না মুরব্বীর দিকে দেন না না আমার লাগবে না। হ্যাঁ আচ্ছা বলেন হ্যাঁ তারপরে হায়দ্রাবাদ যারা চাকরি করবে এক সাইডে চাকরি করবো না আরেক সাইডে যাও আচ্ছা গেল তারপর এরা পরে আইবো আর কি। আচ্ছা হইলো এই বিলকা তখন তারা আইয়া এরকম করতেছে, তখন আমি করতাম না, আপনি বলছেন হ্যাঁ আমি সারি আর করতাম না, বিটি চলে গেছে আমার আর দরকার। দরকার নেই আচ্ছা হ্যাঁ তখন মারাঠা এইসব মানুষ এনে কমান করে। আচ্ছা একটা বাদ মানে চলে যায় তুললা হ্যাঁ সাফ করে খায় লাগবে, হাই হাই এত করা আইন। হ্যাঁ লোক হইল মারাঠা মান্দাজি ইঙ্গাপু কেরি না, হ্যাঁ হ্যাঁ খানা ইলে তো কামিলে হ্যাঁ হলে খানা নাই তো কামও নাই, এই অবস্থা কথাবার্তা। পরে আপনি দেশে চলে আসছেন পরে চলে আসি না, এই এই গ্রুপের নাম দিছি হ্যাঁ কোন রূপে এই যে চাকরি করবো না হ্যাঁ করবো না একটা হানা হ্যাঁ হ্যাঁ হানা গ্রুপ, হুম যারা চাকরি করবো আর হেন
যারা চাকরি আপনি করতে না পারে। গ্রুপে যোগ দিয়েছেন, আর না দিত। পরে চলে আসছেন। পরে আমার অ্যাকাউন্ট উঠাই দিল, হ্যাঁ। এই আন্দাজুন 500 টাকা না 700 টাকা দিল। 500 না 700 হ্যাঁ। মনে আছে? ঠিক ঠিক মনে আছে। কত দিছিল? 500 না 700 টাকা দিল। মানে হয় 500 নাহলে 700 টাকা, ওইটা নিয়ে পর আপনি চলে হ্যাঁ, আসছেন। এই যে কত কাঁচা টাকা বুঝলেন লইয়া ও বাটিতে এলো কি 5,000 তারপর ওই 500 বা 700 যা টাকা দিলে সেটা নিয়ে আপনি দেশে চলে আসছেন। সার্টিফিকেট দিল, আচ্ছা, ও ওই যে আপনি অংশগ্রহণ করছিলেন, ওই সার্টিফিকেট আছে আপনার কাছে? সার্টিফিকেট আছে, আচ্ছা নাম হইল রিলিজ। আচ্ছা কাকা, আর আমি হলো এখনো রিলিজ আছে, ব্রিটিশের রিলিজ আচ্ছা আছে। ওকে। তারপর আপনার 1971 সালে আপনি বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছেন। এইটা জি। এইটা তো তখন এইটার থেকে রিলিজ হইলাম হুম 46 হুম 46 রিলিজ হইয়া তো বাড়িতে গিয়ে সুগার মিলে ঢুকলাম। সুগার মিলে? এই যে সুগার মিল কালিয়া সাবরা কালে সাপড়া সুগার মিলে। সুগার মিলে ঢুকছি, তখন সুগার মিলে সাহায্য করতে হচ্ছে। এই হলো তো আমার বানাইছে শিফটিং ইনচার্জ, আচ্ছা। এই 60 জন গার্ড, হুম গার্ড হইল 60 জন, দিনে 30 জন, রাস্তায় 30 জন, আচ্ছা বুঝছি। 60 জন হইল আপনার এই ইয়ে আচ্ছা পাহারাদার। কাকা, আমরা একটা বিষয় আমার খুব আগ্রহ জায়গায় যে আপনার যুদ্ধ করলেন, দেশে আসলেন, সুগার মিলে চাকরি করলেন শিফটিং ইনচার্জ হিসাবে, পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। ব্রিটিশ রানীর কাছে আপনি চিঠি লিখলেন কি কারণে? হ্যাঁ, ব্রিটিশ রানী এলিজাবেথের কাছে আপনি চিঠি কি কারণে লিখছিলেন? আমার ফুল বেনিফিট যায় নাই। এটা এটা আপনি তখন যখন ফিরছিলেন হায়দ্রাবাদ থেকে তখন বুঝেন নাই, পরবর্তীতে কি? পরবর্তীতে বুঝছি এটা কত সালে চিঠি লিখছিলেন? 47 47। ও আচ্ছা, 42 আপনি আর হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে ফিরছেন কত সালে? কত সালে? 6-এ। হ্যাঁ। 1 বছর পরে রানীর কাছে চিঠি লিখছেন। ও আচ্ছা আচ্ছা, যে আপনারা চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের প্রাপ্য দেনাপানা মিট করে যান নাই। না। তারপর ওনারা কি রিপ্লাই দিচ্ছে? এই রিপ্লাই দিচ্ছে আমি কথাটা কইতাছি তো। ইংলিশে কর। ইংলিশে আমি চিঠি লিখলাম, রানী এলিজাবেথ লিখলাম। কি লিখলেন সেই চিঠির ভাষা কি তখন ছিল? এরা নাই, আমরাও বেকায়দা, হ্যাঁ কোনো বেনিফিট নাই, কোনো কিছু নাই, চাকরি সুগার মিলও চাকরি নাই, আচ্ছা। এই চাকরি করি না। হ্যাঁ, এইটা লেখলাম 46 ইংলিশে কি লিখছেন মনে আছে? সেভেনে। মনে আছে? ইংলিশে বলতে মনে পারবেন? আছে, চিঠিটা লিখলাম রানী এলিজাবেথে, যে দ্বিতীয় মহাযুদ্ধের লোক মিস্টার আব্দুল মান্নান নামে। ইংলিশে বলতে পারবেন? এই তো বলতেছে, হ্যাঁ। এই তো বলতেছে, ইংলিশে বলেন, বাংলায় বলেন না। I am a British soldier Okay. as a Monnan. হ্যাঁ। I am back my home. You go to your হোম। home. You তো তুমি তো সুরের লাগান মাঝানি সুকরিয়া পলাইয়া আয়া ফ্লাইটে উঠতে আয়স আমার হলায় টেয়া। তখন আমার কি করছি, আমি কি কায় কোথায় যাই, কোথায় যাই, কার কাছে যাব? হ্যাঁ, আমার ন্যায্য ভাওনা টাওনা আমার কিচ্ছু নাই। হ্যাঁ, আমি এখন কী করি জানিয়ে দিই যে তুমি তো 12 চারিয়া গেছ, মাথা নিচু করিয়া সুরের লাগান ফলাই আয় বসে লন্ডন। হ্যাঁ। এখন তুমি বিশ্বের মধ্যে মাথা উঁচা হইয়া কও যে আমি তো যুদ্ধ জয় করে যুদ্ধ আইছি। জয় করছি। আচ্ছা, এখন তুমি মাথা উঁচা করিয়া হাঁটো, কিন্তু আমি যে অংশগ্রহণ করছি, আমার কোনো মূল্যায়ন করলাম না। বেনিফিটও নাই, কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই কথাটা লিখছি, সুরের লান কইছি রানী এলিজাবেথ। রানী কইছে থ্যাংক ইউ ফর ইউর লেটার মিস্টার আব্দুল মান্নান, ইউর কেস কনসিডার না, ইউর কেস অল কেস ফুট আপ আই ইউর কান্ট্রি। ওকে, হ্যাঁ রাষ্ট্রপতি এসাদ হ্যাঁ হ্যাঁ। এসাদ সাহ। হ্যাঁ, এই কথাটা লিখলে বোধ। আর ব্রিটিশ এমবিসিরে কপি দিলাম, ব্রিটিশ এমবিসি লিখলো আমার এডি বেনেট, ওনার নাম। কি নাম? হ্যাঁ, এডি বেনেট। এডি বেনেট। হ্যাঁ। আচ্ছা, এই তখনকার ব্রিটিশ কমিশনার ছিল। ব্রিটিশ হ্যাঁ, ব্রিটিশের হাই কমিশন। লোক, মানে ব্রিটিশ হাই কমিশন। হাই কমিশনার। ওনার কাছে কপি দিলাম, আর রাষ্ট্রপতিরও কপি দিলাম, আর লেখলাম রানীর কাছে। এটা পাইল ইউর ব্রিটিশ হাই কমিশনার লিখছে
So thank you for your letter, Mr. Abdul Manan. Your case considered as serviceman league British Commonwealth. ওকে, হ্যাঁ। Stand down by the director, Armed Service Board and Bangladesh. I am sorry. I am very sorry. I am in no further water. ওকে, হ্যাঁ আমার কাছে কইনি, আচ্ছা আমি তার উপরে ফার্দার ওয়াটার কথা। আচ্ছা। ও, তোমার কেসটা কনসিডার হয়েছে এই ইয়ার মধ্যে। পরে কি কি সুবিধা দিচ্ছে আপনাকে? পরে আইতাছে তো, হুম। পরে আপনারা আইসে এই কথাটা লেখলে পরে এই ব্যক্তি তো কইছে ডাইরেক্টরের মালিক হইল ওই যে কাকরান মসজিদ আছে না, মসজিদের এই পাশে একটা অফিস করছে আমরা, ডাইরেক্টর বানায় দিয়েছে কর্নেল মাহবুব, না কর্নেল মহিউদ্দিন সাহেব। হ্যাঁ লামাইদ্দিন, কর্নেল মহিউদ্দিন সাহেব। তখন এই কথা আমাদের হেরা জানাইছে, জানাইলে পরে এইখান থেকে সিডি আসছে, এই কর্নেল মাহবুব সাহেব সিডি দিছে যে তুমি সিডি ভাইয়া তাড়াতাড়ি আমার লগে সাক্ষাৎ করো। কর্নেল মহিউদ্দিন ডাইরেক্টর, আমাদের অফিসার দেখাশোনা করবো, আমরা যে বেনিফিট টেনিফিট ইত্যাদি দেখাশোনা করবো, তা করতেছে। এর মধ্যে হ্যাঁ বাচ্চা থাক থাক, হ্যাঁ, সমস্যা নেই, পরে। দেখাশোনা করতেছে। এই বেটা সিটি দিছে, আমার সিটি লয়ে যাইতাম তাড়াতাড়ি, আচ্ছা, সিটি লয়ে গেছি। যাতে এইবার এই দেশ এইটাই হুম, ইয়া গাড়ি চিনতে বেটা আমার এলাও করি। আচ্ছা, কর্নেল হুম, মহিউদ্দিন, হুম, আমি চুকুটে ছুটি না, আমার মতো ছুটি, হুম, হ্যাঁ বিশ্বাস হয় আমি সৈনিক হুম। বেড়া জন বেশি। ও, উনি বিশ্বাস করতে চান না যে আপনি সৈনিক, হ্যাঁ। অল্প বয়স দেখে। এটা এটা কত সালের কথা? হতে থাকে। 47, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তারপরে বেড়ায় গেছি এলাও করেন 15 মিনিট দাঁড়ায় রয়েছি, তার সিটি এমনি দিয়ে সিটি দিছি, সিটি দিয়ে দাঁড়ায় রয়েছি। আজকাল সোমবার আজকাল গেলে এই মেয়া এটা কি হাত দিয়েছে, এই বাসাটা করছে দিছি সিটি, সিটি তো হ্যাঁ দিছে আমার, কল দিছে আমি পেতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কলাই না এই 3-4 দিন ভাইয়া তুমি ডাইরেক্ট সিটি লোকলা লোন নন হ্যাঁ। রানি যাবে কাছে তুমি ভয় ভাইলা না, ভয় ভাইলা না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি দেখতেছি এগুলো। তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপর কাকা ভয় ভাইলা না, বলে না স্যার ভয় ভাই মানুষ যদি গাছ উঠে এখান থেকে পড়ে মরে যায়, এই স্টেশনটা আছি না, মানুষ গাছ উঠতে পড়িয়া মরিয়া যায় যে এই স্টেশনটা জানে। হ্যাঁ। আমিও বেকার যাই পড়ছি, আমার কোনো কিছু নাই, রানী এলিজাবেথের কাছে লিখছি, হ্যাঁ। কলে তাই ইউ আর হেভি মানি, ইউ আর হেভি মানি, হেভি, ইউ আর হেভি মানি। আচ্ছা আচ্ছা, আমি কইলে ভাই কোটি টাকা স্যার 20-25 হাজার, বলে এই বেটা আগে দিলে তোমার গাড়ি আনবো, যে ভাই লেখছ হ্যাঁ তোমার গাড়ি আনবো, হ্যাঁ, গাড়ার মধ্যে আচ্ছা, গাড়ি আনবো। আচ্ছা হ্যাঁ, তুমি যাও, এবার টাকা আসবো, হ্যাঁ, ভেরি ভেরি হেভি মানি, হেভি মানি, হ্যাঁ। হেভি মানি, আচ্ছা। হেভি মানি ভাই। তারপরে আপনাকে কত দেওয়া হয়েছে, কত টাকা? যাওয়া হয়েছে কত হয়েছে, তো ভাইটি আছে, আচ্ছা আচ্ছা, যা দিতে আছে ভাইটি আসুন না, ও প্রতি মাসে মাসে? এটা কাটতে দিব। ওকে, এটা এটা লাগবে আমার, ভাই লাগবে, হ্যাঁ আমার লাগবে এগুলো। আপনার কথা হুম হুম, অবশ্যই, হ্যাঁ, বলেন। হেভি মানি। আমি বলে 20-25 হাজার, বলে না হেভি মানি না 20-25 হাজার টাকা তোমার আট যা দিল গাড়ি আসবে। আচ্ছা আচ্ছা, 15-20 দিন পরে আমার ইয়ে ডাকছে, ই করে হ্যাঁ, ডাকছে যে তোমার পয়সা নেওয়া হয়। পরে কত পরে দিচ্ছে? গেছি, হ্যাঁ, গেলে পরে অ্যাকাউন্টেন্ট যাই করবে না, কেসিয়ার বুঝবে আচ্ছা, যারই বলছে, একটা চেক দাও, হ্যাঁ, একটা চেক দাও, চেকটা নিয়ে দিছে 3,538 টাকা 77 পয়সা, 3,538 38 টাকা 77 পয়সা। টাকা 77 পয়সা।
আচ্ছা Heavy মনে money। হ্যাঁ হেভি মানি হেভি মানি এটা না এটা 1947 সালে কিন্তু এই টাকার অনেক মূল্য 3008 সাতচল্লিশ সালে তো আর পরে তো 70 পরে ও এটা কত সালে এটা 47 47 এ তো 1947 সালে আপনার যদি 3700 কত বলেন 3538 টাকা 77 পয়সা 1947 সালে 3538 টাকা 77 77 পয়সা অনেক টাকা না অনেক টাকা তো অনেক। এক আনা দিয়ে 1 কেজি চাল পাওয়া যায় 100 চাল পাওয়া যায় তখন আচ্ছা অনেক দিলে পরে কইলে যে সিজিয়া টুনা কলায় কে যাইয়া হ্যাঁ এ কইছে হেভি মানি হ্যাঁ হেউ তো কইলো হেভি মানি তেমন 3538 টাকা 77 তাই লইতাম লইয়া সিজিয়া হ্যাঁ। তার টুনা কলায় কে যাইয়া কেরে আর খাবানে মানে কইলে হা করি কি সর্বনাশ আই এম সাকসেসফুল বাংলাদেশের লন্ডন আমার রাস্তা হয়েছে আমি ওখানে এই রাস্তা চলতাম না হুম আমি এটা সিজা ভালো দিলে তো চলতাম না 3538 টাকা 77 পয়সা এনে লইয়া হে লইয়া ব্যাংক হেন সোনালী ব্যাংক জমা যাতে আর আইওসি ভাই আচ্ছা আইওসি আর কোনো খবর নাই ওকে আর কোনো খবর নাই এই যে বিমানি খালেদার এক পিরিয়ড হাসানার দুই পিরিয়ড 3 পিরিয়ড আর কোনো খবর খবর নাই নাই ওকে পাঁচজন অফিসারের ফাঁস হয়েছে শুনছো আমি কইলে শুনছি কলে একজন আপনার অফিসার মারা গেছে কর্নেল মহিউদ্দিন সাহেব উনি কিন্তু আপনার পয়সাটা মারিয়া খাইছে 3 পিরিয়ড আচ্ছা কায়া বাঁচতেছে না তখন আমার মনে থাকছে এই যে বিমানি এই বিমানি কয়েক টাকাটা আপনার কায়া এ বাঁচতেছে না মাসে তুলে মরছে তার নাম হলো কর্নেল মহিউদ্দিন ওকে হ্যাঁ আপনার অফিসার মরছে আপনার পয়সা সম্পূর্ণ হ্যাঁ খাইছে এই যে হ্যাঁ বিমানি করছে সব হ্যাঁ ক্লোজ করছে আচ্ছা একদিন এখন পাইলাম না আচ্ছা এরপরে আমার পয়সা দেয় থেকে এই আপনার কিছু কনসিডার বেডাই কইছে কনসিডার হয়েছে আর এই বেডাই কইছে যে টেহা ওখানে থেকে করে কি সোলজার বোট মরছে মেসেজটা হ্যালো আসো কন্যা এই কিছু পয়সা আছে নেওয়া সে বললে বলতে আছে এই 20,000 15,000 এই প্রথম দিত আচ্ছা এরপরে আসছে 32,000 25,000 হ্যাঁ এরপরে আসছে 32,000 32,000 হ্যাঁ এইবার আসে তো গত টিভি পাইছি 32,000 আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছি এটি হয় এত মান্থলি যায় না এটা কতদিন পর পর মাসে বোধ হচ্ছে মাসে 2 মাস 3 মাস পর পর এই বছরে 2 বার ও বছরে 2 বার মানে 6 মাস পর পর 32,000 করে দেয় 20-25,000 25,000 করতে আচ্ছা বুঝছি তখন দিলে বলে মানে চারটাক বলল বুঝতে পারছি তখন দেয় বা আনি আনলে কোলা বুঝছি কাকা এখন আপনার সময় কাটে কিভাবে সমস্ত এই বিকাল এই যে কথা বলে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে মসজিদে যাওয়া আসা করে না মসজিদে যাইতে হয় যেতে পারেন না আচ্ছা আচ্ছা ব্যালেন্স রাখতে পারি না আচ্ছা কাকা আপনার বয়সের সার্টিফিকেটটা কোথায় হ্যাঁ? এই যে ওখানে কি বয়স লেখা আছে না বসে হটিগুলার আর কেউ কইতে পারবে না। আপনার একটা পেপারে আসছে আপনার বয়স 115 বছর বলে ধারণা করা হচ্ছে ধারণা করছে এই যে মাতাজি কেরা নিয়ে লেখছে বেশিও লেখছে কমও লেখছে কিন্তু আপনি একেবারে নিখুঁতভাবে যদি বলতে চান আপনার বয়স কত হইতে পারে আনুমানিক আনুমানিক না আমার বয়স মধ্যেই আছে এই যে এটা না খুবই না ওটা তো ওরা কি লিখছে না লিখছে এটা কিন্তু এমনিতে আপনার অ্যাকচুয়াল বয়স কত হইতে পারে অ্যাকচুয়ালি বয়স আমার কাছাকাছি আছে 100 কাছাকাছি না 100 কাছে না ওই 44 যেটা 1900 না মানে এমনিতে অ্যাকচুয়াল বয়সটা আপনার কত হইতে পারে অ্যাকচুয়ালি বয়সটা আমার ওই যে 123 বছর না 24 বছর 123-24 হ্যাঁ এটা ঠিক কেন ওই সময় না কাকা 123 যদি আপনি
100 বছর আপনার হয় তাহলে আপনার জন্ম হলো 1922 সালে। না। আর যদি আপনার 122-23 বছর হয় তাহলে আপনার বয়স 1900 সালে। এটা কি সম্ভব? সম্ভব আর 1900 সালে যদি হয় তাহলে আপনি যখন যুদ্ধে অংশগ্রহণ করছেন তখন আপনার বয়স হওয়া উচিত 42 বছর। না না 42 সাল। তাহলে হিসাবে তো মিলতে হবে তো, নাহলে তো বিবারও তো আমার ধরবো, হ্যাঁ যুক্তিতে মিলতে হবে না। আপনি যখন যুদ্ধে অংশগ্রহণ করছেন তখন আপনার বয়স কত? 20-25 ম্যাক্সিমাম। হ্যাঁ। তো 20-25 যদি হয় তাহলে সেই হিসাবে আপনার এখন বয়স হবে 197 বা 98। 100 এখনো হয় নাই। হয় নাই। না, আমি দ্বিতীয় ফাংশনে আমি মিছিল করছি মহাত্মা গান্ধী, লেখত আলী, শওকত আলী, সরওয়ার্দী, না, সবই ঠিক আছে, সবই ঠিক। নাদিমুদ্দিন। কাকা, হ্যাঁ। 1942 সালে আপনি যখন যুদ্ধে অংশগ্রহণ করছেন হ্যাঁ। তখন আপনার বয়স কত ছিল? এই সময় তো আমার বয়স 18 তারা লেখা নিছে। আর আপনার কত ছিল? তাই এই অ্যাকচুয়ালি কত সময় ছিল? আমি 20-এর কম না। 20-এর কম না, ধরেন 20-25। তো 20-25 যদি হয়, এইটা আমার কালেকশনের কোনো দরকার পড়ছে না। দরকার পড়ছে না, বুঝছে মানে তাহলে 100-র কাছাকাছি, 100 পার হয় না না এখন? 100 পারিছি, না, পার হয় নাই। সরি, না, হিসাবে মিলে না। হিসাবে না, হিসাবে আপনি মিলাইতে পারতেছেন না তো। না মিলাইলে ওইটা আসলে মানে আন্দাজের এই কথাগুলো কিন্তু মানে আপনার মুখের কথা কেউ বিশ্বাস করে না, ডকুমেন্টস চায়। ডকুমেন্ট হ্যাঁ, 100-র উপরে। তবে 100-র হ্যাঁ কাছাকাছি আপনার বয়স চলে গেছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 ছেলে 5 মেয়ে। 5 মেয়ে। 6 ছেলে কারা কি করে? 6 ছেলে মিলে একটা ওই কান্নাতে আছে একজন আর্মি। তারা কি করে? একজন আর্মি, হ্যাঁ আর বাকিরা হ্যাঁ গৃহস্থী আর সিভিল। গৃহস্থ। হ্যাঁ 3জন প্রবাসে। হ্যাঁ 3জন প্রবাসে, একজন সেনাবাহিনীতে চাকরি করতো রিটায়ার্ড, আর বাকিরা গৃহস্থ কাজ আর করে। 2জন আছে, 3জন, 2জন আছে সৌদি, 3জন সৌদি। আচ্ছা, বুঝতে পারি। সৌদি 3জন। আর মেয়ের জামাইরা মেয়ে জামাইলো কে কোথায় আছে? আসলে জানা হয়নি। আচ্ছা কাকা, আমরা যারা আছি, হ্যাঁ আমাদের বয়সে যারা আছে, আমাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? আপনি কিছু বলতে চান, আমাদের কোনো উপদেশ দিতে চান? আপনারা যদি কোনো দয়া করে কিছু করতে পারেন আপনার জন্য? করবেন আপনার জন্য? হ্যাঁ। আচ্ছা, আর দেশের জন্য আমরা কি করতে আর পারবো? দেশের জন্য আমি হলো স্টিল নাও খারাপ খারাপ। রাইবলের গুলি এখন আমার সামনে। আচ্ছা, আর যুবকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যুবকদের উদ্দেশ্যে যে যুবক, হ্যাঁ, তাদের কি করা উচিত? এই যে ক্লাস, হুম। এটা যে কি হয় বুঝে শেষ করতে হবে। এই যে ক্লাস কাকা, কি পাস করে গেছে আমাদের দেশে এখন সেনাবাহিনীতে যোগদান করতে গেলে মিনিমাম 18 বছর বয়স লাগে। এই ভালোও ছিল, আর তখনও তাই ছিল, তাই ছিল। মানে 18-র নিচে নিচে কেউ না। অংশগ্রহণ করতে পারছে না। আপনি কি পাস করে গেছে আর লেখাপড়ার কি যোগ্যতা ছিল আপনার? লেখাপড়ার যোগ্যতা হয়েছে এখন আমার জিজ্ঞাসা করছিল, হ্যাঁ হ্যাঁ কথাবার্তা এলো হইতে 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 করে হোয়াট ইউর কোয়ালিফিকেশন, হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশন। হ্যাঁ হোয়াট ইউর কোয়ালিফিকেশন। হ্যাঁ। আমি বলি সব বোনাস খাইছে রে। হ্যাঁ। আমার কলে হোয়াট ইউর কোয়ালিফিকেশন, আই এম এ বিসিএস পাস। কে কয় আমি কি বিসিএস পাস? বিসিএস তখন তো বিসিএস ছিল না। হোয়াট, কারণ না লোকজন হ্যাঁ। আমি কইলে আই এম এ বিসিএস পাস। হ্যাঁ। যখন কইছি বিসিএস কলে হোয়াট ফর টাইম, কোন শুনে আমি কইলে 1942-এ। 1942-এ কলে সেই সময় তো ছিল না, বিসিএস ছিল না। আমি কইলে আমি এই প্রথম পরীক্ষা দিছি, যা বাই দিছি পরীক্ষা চালু হয়েছে। মানে বাস্তব কোনো ভিত্তি নেই আসলে। কিন্তু এমনিতে লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত আপনি লেখাপড়া করছেন? নাথিং, হ্যাঁ, নীল। নীল, নাথিং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 8 পাস, 8 ছিল মাঝে মধ্যে ভালো করে হলো না একটু আওয়াজ 8 পাস। 8 পাস বলছেন যে 8 পাস পুরো ওখানে এটা চাকরি ঢুকছে। বুঝতে পারছি। এটা বলেন কাকা। জি আমি এতক্ষণ যেটা বলছিলাম এটাই যে আপনার সাথে যদি আমার আর কখনো দেখা হয় তাহলে এটা আমার সৌভাগ্য, আর যদি কখনো দেখা নাও হয় তাহলে আমি একদম মন থেকে দোয়া করি আল্লাহ আপনাকে কবুল করুক। আপনি ব্রিটিশদের পক্ষে বাংলাদেশের মানুষের যুদ্ধ করছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমি গতকালকে খবরটা পড়ার সাথে সাথে আজকে দৌড়ে আসছি যে এরকম একটা মূল্যবান মানুষ আমাদের দেশে আছে, অথচ কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। এই যে আপনার এই ব্যাচটা কাকা, এই ব্যাচটার মূল্য আজকের এই জেনারেশন বা আমরা যারা আছে আমরা এটার মূল্য বুঝবো না, কিন্তু এটার মূল্য যারা বুঝে, এখন যদি একজন আপনার ব্রিটিশ সেনাবাহিনীতে একজন যোগ দিতে চায় কত রকমের রিকোয়ারমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীতে পারবেন না, ব্রিটিশ সেনাবাহিনীতে অনেক পরের কথা, অনেক পরের কথা। তো আপনি সেই দেশের একজন সৈনিক ছিলেন, আমরা গর্ববোধ করি। আর
আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরাও দেশের জন্য কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ আমি তো অন্য কই যে অবস্থা যা হঠাৎ কোন সময় কোন গতি করে। হ্যাঁ সেটাই, সে হায়াত মুক্ত আল্লাহর হাতে। না এই যে আমাদের দেশের কথা, দেশের যে অবস্থা, হ্যাঁ রাইট, হ্যাঁ দেশের যে অবস্থা কখন যে কোন গতি হয়ে যায় কেউ জানে না। ডাইনামাইজা সবই আগ করে রয়েছে বাংলাদেশটার লাগে কাবলা দিয়ে ধরতে, আল্লাহ দত্ত, রাইট। কিন্তু খোলা চাচ্ছে না। কিন্তু আমার বিশ্বাস না যে তো কামান বন্দুক বলেছে আমি ঘন্টায় 6 মাইল গেছি, 6 মাইল মাস করি। ঠিক আছে কাকা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ। 10 দিনে জি, ফি আমানিল্লাহ। বন্ধুরা, এটা কিশোরগঞ্জের আজলদি গ্রাম থেকে আমরা কথা বলছি ল্যান্স নায়ক মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে। তো আমাদের এই ভিডিওটি বা এই সাক্ষাৎকার যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে করেন যে এখান থেকে আপনারা কোনো তথ্য পেয়েছেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর এই শ্রেণীর মানুষ যারা আমাদের পাশে আছেন, আপনাদের পাশে আছেন, আমাদের খুব দৃঢ় বিশ্বাস তাদের উপযুক্ত মূল্যায়নটা আপনারা করবেন। সেই অনুরোধ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।